সব খবর কম সময়ে সব খবর একসাথে এই এক ঘন্টায় দেশ বিদেশ খেলা বাণিজ্য বিনোদন সহ সব ধরনের খবর আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকছি টিনা নন্দী। খুব বড় করে নয়, সংক্ষেপে জানিয়ে দেবো গেল 24 ঘন্টার সব বড় খবর। ভাসানচরে নামলেন রোহিঙ্গার প্রথম দল। প্রথম দফায় ১,৬৪২ জন সেখানে পৌঁছেছেন। চরে তাদেরকে স্বাগত জানান সংশ্লিষ্টরা। এর আগে শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর ৩টি জাহাজে করে তাদেরকে ভাসানচরে নেওয়া হয়। দুপুর ২টোর কিছু আগে পৌঁছান তারা। নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন পৌঁছানোর পরপরই তাদের খাবার সরবরাহ করা হয়। এরপর শুরু হয় বাসস্থান বরাদ্দের কাজ। রোহিঙ্গা এবং এনজিওর পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারা ভাসানচরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে জানা গেছে। স্বেচ্ছায় যেতে রাজি হওয়া রোহিঙ্গারা জানান ভাসানচরের সুযোগ সুবিধায় তাদের ভালো লাগছে, তাই তারা পরিবার নিয়ে সেখানে গেছেন। এর আগে বৃহস্পতিবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের চট্টগ্রাম নেওয়া হয়। বেশি বই লাগাই বই দিয়ে দ্বীপ সুড়ো আমার দেশে এরকম করে নাই, এই বাংলাদেশে যতটুকু করছে প্রথমবারের মতো আসাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত উৎফুল্লিত। আপনারা সবাই দেখতে পাচ্ছেন একটা ফেস্টিভ মোড আমাদের সবার মধ্যে। এছাড়া বলতে চাচ্ছি আমরা প্রস্তুতি হিসাবে আমরা ১ লক্ষ বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের রাখার ব্যবস্থা আমাদের আছে। রাজধানীর মহাখালীতে খেলার মাঠে ভবন নির্মাণ না করার দাবিতে মানববন্ধনে হামলা হয়েছে। শুক্রবার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা এই হামলা করেছে বলে দাবি স্থানীয়দের। এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে গেলে পুলিশের উপর চড়াও হয় শিক্ষার্থীরা। নাজেহাল হন কয়েকজন সদস্য। এলাকার ছেলেপেলেরা মানববন্ধন করতেছিল, তো করার ফলে আর কি ওই আইসটি কলেজের ছেলেপেলেরা লাঠিসোঁটা নিয়ে ওদেরকে মারধর করার জন্য দৌড়াদৌড়ি করছে। করার পরে পুলিশ মাঝখানে আসছিল থামানোর জন্য, পুলিশকেও নাকি মারধর করা হয়েছে। এলাকার মধ্যে কোনো জায়গায় কোনো মাঠ নাই, কোনো খেলার জায়গা নাই। আমরা সবাই প্রত্যেকটা এলাকার মানুষ চাই এই জায়গায় একটা মাঠ থাকুক, সেই হিসাবে আমাদের আবদার। কিন্তু তারা তো আসলে আবদারটার জায়গায় আমাদের উল্টো মারধর করার জন্য হুমকি ধামকি দিয়ে দিচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের কঠোরভাবে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুবলীগ নেতারা। শুক্রবার যুবলীগের প্রতিষ্ঠা শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা ভাস্কর্যের বিরোধিতা করছে তারা কোনোদিনই বাংলাদেশ চায়নি। তাই দুর্বলভাবে নয়, এই বিরোধিতাকারীদের কঠোরভাবে দমন করার আহ্বান জানান যুবলীগের সাবেক এবং বর্তমান নেতারা। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, মুক্তিযুদ্ধের মূল 4 নীতির উপরই দেশ এগিয়ে যাবে। দিনটি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এ সময় মেয়র ফজলে নূর তাপস বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শেখ মনির শূন্যতা অনুভব করছে দেশ। সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এখানে মৌলবাদ এবং ধর্মান্ধতার কোনো জায়গা নেই। এদেশে এইসব মৌলবাদী নীতি কোনোদিনও ঠাঁই পাবে না। অসাম্প্রদায়িক রাজনীতির সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনার সংগ্রাম আমাদের শেষ হয়নি। সুতরাং আজকে শহীদ শেখ ফজলুল হক মনি বেঁচে থাকলে আমি মনে করি যে এই বাংলাদেশ আরও মুক্তিযুদ্ধের চেতনায় অনেক পথ এগিয়ে যেতে পারে। ভাস্কর্যের বিরোধিতা করে বায়তুল মোকাররম মসজিদের সামনে জুমার নামাজ শেষে বিক্ষোভ করেছে মুসল্লিরা। অনুমতি ছাড়া বায়তুল মোকাররমের সামনে মিছিল করায় তাদের উপরে লাঠিচার্জ করেছে পুলিশ। জুমা নামাজের পর রাজধানীর পল্টন মোড়ে ঘটনা ঘটে। নামাজ শেষে কয়েকজন মুসল্লি উত্তর গেটে জড়ো হয়। এ সময় তারা ভাস্কর্য বিরোধী স্লোগানও দিতে থাকে। এক পর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে যেতে চায়। সেখানেই পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে এবং ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ জানায়, আগে থেকে বায়তুল মোকাররম এবং তার আশেপাশের এলাকার মিছিল মিটিংয়ের ওপরে নিষেধাজ্ঞা ছিল। তারা হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে ওখানে পুলিশের ব্যারিকেড ছিল, সেটা ভেঙে তারা শাহবাগ সহ বিভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্ভব বলে আমরা তাদেরকে ছত্রভঙ্গ করে দিই। এদিকে ভাস্কর্যের বিরোধিতার নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগ এবং যুব মহিলা লীগ।
নগরীর ১৬ শহর এলাকা থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে স্বেচ্ছাসেবক লীগ নেতারা অভিযোগ করেন বিএনপি জামায়াতের ইন্ধনে ভাস্কর্যের বিরোধিতার নামে জনমনে বিদ্বেষ বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এদেরকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। সমাবেশে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা জাবেদুল আজম মাসুদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে মিছিল সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। শুক্রবার সকালে শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দেশের সকল জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবি জানাচ্ছি। মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সমর রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কেউ বাড়াবাড়ি করলে যে কোনো মূল্যে দেশের মানুষ তা প্রতিহত করবে। শুক্রবার সকালে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালার উদ্বোধন শেষে একথা বলেন তিনি। ভাস্কর্য নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করছে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। করোনা পরিস্থিতির দিকে একটু নজর দেব। গেল ২৪ ঘন্টায় যেটা দাঁড়ালো, আমরা দেখতে পাচ্ছি প্রাণ হারিয়েছেন ২৪ জন, শনাক্ত ২,২৫২ জন। এখন পর্যন্ত দেশে করোনার প্রাণহানি হয়েছে ৬,৭৭২ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,৪৩০টি, যেখানে শনাক্তের হার ১৪.৫৯%। আর সব মিলিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,৭৩,৯৯১ জন মানুষ। ২৪ ঘন্টায় সুস্থের সংখ্যা ২,৫৭২। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,৯০,৯৫১ জন। সবশেষ মারা যাওয়া ২৪ জনের মধ্যে ২০ জনই পুরুষ, নারী ৪। সবার জন্য করোনা ভ্যাকসিন সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১তম বিশেষ অধিবেশনে প্রাক রেকর্ডকৃত ভাষণে তিনি এই আহ্বান জানান। এ সময় ৩ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। এর মধ্যে মানসম্পন্ন কোভিড-১৯ ভ্যাকসিনের সর্বজনীন এবং ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করা, স্থানীয়ভাবে উৎপাদনে উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তর এবং মহামারী পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের আর্থিক সহায়তা প্রদান বিশেষভাবে উল্লেখযোগ্য। Our fight against COVID-19 has not yet ended. We need to ensure universal, equitable, timely and affordable access to quality vaccines. জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে চিকিৎসা সেবা একেবারেই বাড়েনি। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসা অবহেলা এবং বাংলাদেশ পরিস্থিতি এই শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় এমনটাই জানান বক্তারা। বলেন, স্বাধীনতার এত বছর পরেও কোনো জনপ্রতিনিধি চিকিৎসা সেবা নিতে স্থানীয় হাসপাতালে যায় না। স্বাস্থ্যসেবার মান বাড়ে না, তা নিয়ে এখনই ভাবতে হবে সরকারকে। বলেন, স্বাস্থ্য খাতে এখনও চিকিৎসা সরঞ্জামাদির অপ্রতুলতা রয়েছে, এছাড়া জনবলের সংকটও রয়েছে, যা দিয়ে এত বিপুল সংখ্যক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব একেবারেই নয়। BMDC should be an institution which will be free from political influence and shall be impartial and effective. রাষ্ট্র যে পরিমাণ অর্থ বরাদ্দ করেন, এই অর্থ বরাদ্দ দিয়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় আপনি কোনো কিছুই কল্পনা করতে পারেন না। আমরা একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে গেছি। সুতরাং সে আমলাতন্ত্রে সে না বুঝে স্বাস্থ্য, না বুঝে জনগণ, না বুঝে শাসন। সরকারি টিএনও ডিসি কে যদি সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করা যায়, এটা আসলে খুব ভালো হচ্ছে। আমিও সম্পূর্ণ এটার পক্ষে। করোনার বৈশ্বিক পরিস্থিতি যেটি বলছে, সর্বোচ্চ ১২,৬৮০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস গেল ২৪ ঘন্টায়। মোট প্রাণহানি দাঁড়ালো ১৫,১১,০০০-এ ছাড়িয়েছে এই সংখ্যা। নতুনভাবে ৬,৬৬,০০০-এর মতো মানুষের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-১৯-এর উপস্থিতি। মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৬,৫৫,০০,০০০-এর ওপর। আর যুক্তরাষ্ট্রে একদিনের রেকর্ড ২,৮৪০ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই করোনা। ২.২ লাখের উপর সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে। মোট প্রাণহানি 2,৮২,০০০-এর বেশি। দিনের সর্বোচ্চ দ্বিতীয় ৯৯৩ জনের মৃত্যু দেখল ইতালি। যুক্তরাজ্যে পৌঁছালো ফাইজার বায়োএনটেকের প্রথম ব্যাচের ভ্যাকসিন।
আগামী সপ্তাহ থেকেই শুরু হবে অগ্রাধিকারের ভিত্তিতে টিকাদান কর্মসূচি। ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিকেল কর্মকর্তা ভ্যান ড্যাম জানান এই তথ্য। তবে -70 ডিগ্রি অর্থাৎ 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেসব সংরক্ষণ করাই মূল চ্যালেঞ্জ বলে তিনি মনে করেন। এদিকে যুক্তরাষ্ট্র বলছে ভ্যাকসিন অনুমোদনের আগে আরও যাচাই বাছাইয়ের প্রয়োজন ছিল ব্রিটেনের। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় রোগতত্ত্ব বিভাগের পরিচালক ডক্টর অ্যান্থনি ফাউচি। ব্রাজিলে উৎপাদনের জন্য পৌঁছেছে চীনের সিনোভ্যাক কোম্পানির 600 লিটার করোনার ভ্যাকসিন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সাও পাওলো বিমানবন্দরে পৌঁছায় ভ্যাকসিনবাহী এই বিমান। এক বিবৃতিতে বলা হয়, চীনের সিনোভ্যাক কোম্পানির তৈরি এই টিকার কয়েক কোটি ডোজ প্রস্তুত করা হবে ব্রাজিলে। এদিন পৌঁছানো ভ্যাকসিন থেকে কমপক্ষে 10 লাখ ডোজ প্রস্তুত করা সম্ভব হবে, জানায় চীনা এই প্রতিষ্ঠান। ব্রাজিল বলছে তারা এরই মধ্যে 1,20,000 ডোজ মানব শরীরে প্রয়োগের জন্য প্রস্তুত করে রেখেছে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের খবর এবার। কাতারের বিপক্ষে 5-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। প্রথমার্ধে 2 গোলের পর দ্বিতীয়ার্ধে আরও 3 গোল হজম করতে হয়েছে জেমিটের শীর্ষককে। জমাট রক্ষণের পরিকল্পনা নিয়ে কাতারের বিপক্ষে নামা বাংলাদেশের রক্ষণ ভাঙে ম্যাচের 9ম মিনিটে আব্দুল আজিজ লিড এনে দিলে স্বাগতিক কাতারকে লিড এনে দেন তিনি। এরপর 33 মিনিটে স্বাগতিকদের হয়ে দ্বিতীয় গোল করেন আকরাম আফিফ। বিরতি থেকে ফিরে রক্ষণ ভালোভাবে সামাল দিল 72 মিনিটে। পেনাল্টি থেকে লিড আরও বাড়িয়ে নেন আলমোজ অলি। 78 মিনিটে অলি নিজের দ্বিতীয় গোল করলে 4-0 গোলে এগিয়ে যায় কাতার। শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখে কাতারের গোল সংখ্যা আরও বাড়াতে পারত যদি না বাংলাদেশ গোলরক্ষক জিকো দারুণ দক্ষতায় বেশ কয়েকটি গোল ফিরিয়ে না দিতেন। সব খবর দেখছেন প্রথম বিরতিতে যাব, সঙ্গেই থাকবেন, ফিরছি। আওয়ামী লীগ কারো গায়ে পড়ে ঝগড়া করে না, তবে কেউ আক্রমণ করলে পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকে। এই হুঁশিয়ারি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাস্ক বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। সরকার বিরোধী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে কাদের বলেন, দেশের ঈর্ষণীয় উন্নয়ন হলেও প্রতিপক্ষ সরকারের সমালোচনা করেই যাচ্ছে। ঈর্ষান্বিত হয়ে তারা সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং আজ এই সময়ে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করব না। আমরা কোনো প্রকার আক্রমণাত্মক কিছু আমরা করতে যাব না। আমাদের উপর আক্রমণ হলে তখন পাল্টা জবাব আমাদেরকে দিতে হবে। হারানো গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলনে নামতে আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাস্থ্য খাতে নৈরাজ্য এবং দুর্নীতি বন্ধের প্রতিবাদ কর্মসূচিতে এই আহ্বান জানান তিনি। জাফরুল্লাহ চৌধুরী জানান, নিত্যপণ্যের দাম বৃদ্ধি সহ নৈরাজ্যকর পরিস্থিতি ধামাচাপা দিতেই সরকার কৌশলে আলেমদের ব্যবহার করছে। করোনার ভ্যাকসিন নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিতে সরকারের প্রতি আহ্বান জানান প্রবীণ চিকিৎসক। আলেমদের বলি অযথা বিতর্কে না জড়িয়ে বরঞ্চ আন্দোলনে আসেন। দ্রব্যমূল্য বেড়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না, তার জন্য সরকারের কিছু পয়সা পেয়ে তাদের কথায় নেচেন না। সরানোর জন্য সরকারই আলেমদেরকে বিপদে চালিত। দেশে গণতন্ত্র নেই আইনের শাসনও, এমন অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে সরকার। শুক্রবার রাজধানীর মহাখালীতে কল্যাণ পার্টির 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। রাজনৈতিক দলের পাশাপাশি স্বজন সহকর্মীরাও কল্যাণ পার্টির চেয়ারম্যানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এ সময়। আমি সহ সকলেই মনে করছে দেশে কি সরকার আছে না দেশে সরকার নাই। সরকার কি বিভিন্ন ভবনের ভিতরে বন্দী না জনগণের মাঝে আছে, এটা দৃশ্যমান নয়। বাংলাদেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, কোনো প্রতিষ্ঠানের কোনো মর্যাদা নেই। দেশে একটি অনির্বাচিত সরকার জগদ্দল পাথরের মতো জনগণের উপরে চেপে বসেছে। স্বপ্নের পদ্মা সেতুতে আর মাত্র একটি স্প্যান বসানো বাকি। আজ 40তম স্প্যান বসছে। এরই মধ্যে দৃশ্যমান হয়েছে সেতুর 6 কিলোমিটার। শুক্রবার বেলা 11টার দিকে 12 এবং 13 নম্বর পিলারের ওপর বসানো
40তম স্প্যান বসানো হয়েছে। এর আগে গতকাল মাওয়া কুমারভো কনস্ট্রাকশন থেকে স্প্যানটি পিলারের কাছে নিয়ে আসে ভাসমান ক্রেন। সকাল 9টার পর পিলারের ওপর বসানোর কাজ শুরু হয়। মাঝ নদীতে 2 পিলারের ওপর বসানো হয়েছে স্প্যানটি। আগামী সপ্তাহে শেষ স্প্যানটি স্থাপনের পরিকল্পনা রয়েছে সেতু কর্তৃপক্ষের। কট্টরপন্থা দমনে ফ্রান্স জুড়ে চলছে তল্লাশি অভিযান। বিচ্ছিন্নতাবাদ ছড়ানোর অভিযোগে চিহ্নিত করা হলো 76টি মসজিদ। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দাহমানের বক্তব্য, ধর্মীয় উপাসনালয়গুলোর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে সেগুলো বন্ধ করতে বাধ্য হবে সরকার। দেশটিতে মুসলিমদের নামাজ পড়ার জন্য 2600-র বেশি জায়গা নির্ধারিত। তিনি আরও জানান, উগ্রপন্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে 66 অভিবাসন প্রার্থীকে ফেরত পাঠানো হবে নিজ দেশে। তাদের কাছে বৈধ কাগজপত্রও নেই। এদিকে ভারতের উত্তরপ্রদেশে কথিত লাভ জিহাদ ঠেকাতে ধর্মান্তর বিরোধী আইনে এক মুসলিমকে গ্রেফতার করেছে পুলিশ। আইনটির আওতায় প্রথম গ্রেফতার হওয়া ওয়াইস আহমেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এক হিন্দু নারীকে জোরপূর্বক বিয়ে করার চেষ্টা করেছিলেন তিনি। বিবাহিত ওই নারীর বাবা অভিযোগপত্রে বলেন, স্বামীকে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের জন্য তার মেয়েকে চাপ দিয়ে আসছিলেন। ওয়াইস যদিও 20 বছর বয়সী অভিযুক্ত তরুণের দাবি, ওই নারীকে তিনি চেনেনই না। ভারতে বিতর্কিত 3 কৃষি আইন সংস্কারের ইঙ্গিত দিল মোদী সরকার, কিন্তু পুরোপুরি প্রত্যাহারের দাবিতে অটল আন্দোলনরত কৃষকরা। বৃহস্পতিবার সরকার পক্ষের সাথে 7 ঘন্টা চলে কৃষকদের ম্যারাথন বৈঠক। চতুর্থ ধাপের সমঝোতা আলোচনায়ও হয়নি কোনো দফারফা। শনিবার আবারও বৈঠকে বসবে উভয় পক্ষ, সেখানেই চূড়ান্ত সমাধান আসবে এমনটা প্রত্যাশা অন্ততপক্ষে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের। সেপ্টেম্বরে পাশ হওয়া 3টি বিতর্কিত কৃষি আইনে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেত কৃষক, কিন্তু হারাত সরকারের দেয়া ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি। কৃষকদের অভিযোগ, লাভবান হতো মুনাফাখোররা। ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন ও ওভেন কিনে পেতে পারেন 500% পর্যন্ত ক্যাশ ভাউচার ফ্রি। জিনজিয়াং প্রদেশে জোরপূর্বক উইঘুর মুসলিমদের শূকরের মাংস খাওয়ানোর চেষ্টা করে চীনা সরকার। সম্প্রতি এই অভিযোগ তুলেছেন সেখান থেকে মুক্তি পাওয়া এক নারী বন্দী। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে প্রকাশিত হয় এই তথ্য। বলা হয়, শিক্ষা এবং সংশোধনাগারের নামে বন্দীদের উপর চালানো হচ্ছে রীতিমতো নির্যাতন। শরগুল সাউথ বে নামের ওই নারীর দাবি, প্রতি শুক্রবার জোরপূর্বক মুসলিমদের শূকরের মাংস খাওয়ানোর চেষ্টা করা হতো। অনিচ্ছা প্রকাশ করলেই করা হতো অমানবিক নির্যাতন। 2 বছর আগে মুক্তি পেয়ে তিনি এখন সুইডেনে বসবাস করছেন। পাবনায় অনুষ্ঠিত হয়ে গেল বন্ধু বান্ধব এসএসসি 95 ব্যাচের নান্দনিকের আয়োজন এবং সঙ্গীত সন্ধ্যা। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় RM একাডেমি মিলনায়তনে এই গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 14টি গান পরিবেশন করে শ্রোতা বন্ধুদের মুগ্ধ করে সঙ্গীত শিল্পী রুকসানা তানি। গান শুনতে আসেন স্থানীয় সুধীজনরাও। আরো একটা বিরতি নেব সব খবর থেকে, সঙ্গেই থাকবেন। ফিরছে আবারও সড়কে রীতিমতো মৃত্যুর মিছিল। শুক্রবার দেশের বিভিন্ন স্থানে একদিনেই প্রাণ হারিয়েছে 19 জন। এর মধ্যে মানিকগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার 7 আরোহী মারা গেছে, তাদের মধ্যে 6 জন একই পরিবারের সদস্য। আর টাঙ্গাইলে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছে বাসের 6 আরোহী। এছাড়া বগুড়া, মাগুরা, ভোলা এবং গাজীপুরে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। আমার এক ভাবি আমার কাছে ফোন দিয়ে কয় আশাফুল মারা গেছি। আমার বাবা যে কিভাবে চলবে, কিভাবে খাবে, কোনো বুদ্ধি নাই। টাকা এসে মারা দেওয়ার পরে ওখানে ব্যাকে মানে নিচে পড়ে 4 জন ঘটনাস্থলে নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরো 2 জন মারা যায়। মোট 6 জন মৃত্যুবরণ করে। সিএনজি এবং বাসের মুখোমুখি সংঘর্ষ, কারণ সিএনজিটা আপনার বাসের নিচ দিয়ে ঢুকানো। এখানে বাসেরও গতি ছিল, সিএনজিরও প্রচুর গতি ছিল, যেটা সে কন্ট্রোল করতে পারেনি বিধায়। এদিকে রাজধানীর মতিঝিল এবং যাত্রাবাড়ির পৃথক 2টি স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 2 জন। শুক্রবার সকালে রাজধানীর মতিঝিল গোল চত্বরে বাস এবং সিএনজি সংঘর্ষে আহত হয় 4 জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 15 বছরের নুসাইভা নামের এক শিশু। পুলিশ জানায়, আল মক্কা নামের একটি বাস এবং সিএনজিতে সংঘর্ষ হয়। আহতদের মধ্যে সিএনজি চালকের অবস্থা বেশ গুরুতর। এ ঘটনায় চালককে আটক করার পাশাপাশি বাসটি জব্দ করা হয়েছে।
এছাড়া সকালে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ইফতেখার ইফতি নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়। দুর্ঘটনায় অনন্ত নামের আরেক শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছে। বাংকারটা উঁচা না, এমন ট্রাফিক কিছু আসছিল না, ওই গাড়িটা স্পিড ওদিক দিয়ে আসতেছিল, সিএনজি যাইতেছিল, দুটোটা একবার বরাবর ধাক্কা মারছে। যাইতে আসি যা দেখি যে রাস্তার সাইডে পড়া রয়েছে, পরে মানুষ আমাকে ধরলো, ধরে পরে আমার গাড়িতে উড়াই দিল। বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট ঘটনায় ড্রাইভার সহ পাঁচজনের মধ্যে একজন মেয়ে মারা গেছে, তার নাম হচ্ছে শিউলি, বয়স 20, তাদের বাড়ি হচ্ছে কেরানীগঞ্জ। অস্থির ভোজ্য তেলের বাজার, পাইকারি থেকে খুচরা সব পর্যায়ে দামের রীতিমতন ঊর্ধ্বগতি। খোলা তেলের সঙ্গে এখন সমান তালে বাড়ছে বোতলজাত তেলের দাম। টিসিবির হিসেবে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় 10 ভাগ, অর্থাৎ লিটার প্রতি দাম বেড়েছে 10 টাকার বেশি। এক মাসের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে 7 ভাগের বেশি, আর বছরের ব্যবধানে দাম বেড়েছে প্রায় 24 ভাগ। তবে দামের এমন ঊর্ধ্বগতিতে সংকটে পড়েছেন ভোক্তারা। দামের লাগাম টানতে ভোজ্য তেলের আমদানি, উৎপাদন, মজুত এবং বিক্রির ব্যবস্থা তদারকি করে প্রতিবেদন দিতে ট্যারিফ কমিশনকে নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসছে। শীতের সবজির সরবরাহ বেড়েছে, বেশিরভাগ সবজি মিলছে 25 থেকে 40 টাকার মধ্যে। নতুন পেঁয়াজও পাওয়া যাচ্ছে 50 টাকা দরে। আলুর বাজারে অস্থিরতা কমে আসতে শুরু করেছে, এরই মধ্যে কমে আসছে নতুন জাতের দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকায়, 90 টাকায় মিলেছে 1 কেজি দেশি টমেটো। তবে শসার দর এখন 40 টাকা, আর 60 টাকায় মিলছে প্রতি কেজি গাজর। বেগুন, মূলা এবং বরবটির কেজি মান ভেদে 40 থেকে 60 টাকার মধ্যেই রয়েছে। বেশি 50 টাকা কেজি। এছাড়া যা সবজি আছে বাজার লেভেলে আছে 30 টাকা 40 টাকা কেজি। মূলা 20 টাকা, কাঁচা টমেটো 30 টাকা, করলা 30 টাকা, ইন্ডিয়ান টমেটো 100, আর সিলেটি টক 120। বিদেশি রিভলভার এবং গুলিসহ পাবনায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত সোহাগ আলী ঈশ্বরদী সলিমপুর ইউনিয়নের শাখার সহসভাপতি। র্যাব জানায় সোহাগের বিরুদ্ধে অবৈধ অস্ত্র এবং গুলি কেনাবেচার অভিযোগ পায় তারা। বৃহস্পতিবার রাতে সলিমপুর এলাকার অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকেই গ্রেফতার করা হয় সোহাগকে। জিজ্ঞাসাবাদে সোহাগ অবৈধ অস্ত্র রাখা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা করা হয়েছে। বৈঠকের সময়, মূলত গোপন বৈঠকের সময়, পুলিশের হাতে আটক হয়েছে রাজশাহী কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি রায়হান আলী সহ 7 জন। পুলিশ জানায় গতরাতে হেতেমখা এলাকায় একটি ছাত্রাবাসে শিবির কর্মীরা বৈঠক করছিল, এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে সাংগঠনিক এবং উগ্র মতাদর্শের বই জব্দ করা হয়। আটক 7 জন নাশকতা সৃষ্টির জন্য বৈঠক করছিল বলে দাবি করেছে পুলিশ। মামলার পর তাদের আদালতে তোলা হবে। দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় বিউরেভি। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঝড় শ্রীলঙ্কা পেরিয়ে ভারতের তামিলনাড়ু উপকূলে আসার পর নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবারই এটি বয়ে যাবে রাজ্যের তুতিকোরিন এবং রামনাথপুরমে এর উপর দিয়ে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে এ সময় বাতাসের গতি থাকবে 50 থেকে 60 কিলোমিটার। আগামী 24 ঘন্টায় আরও দুর্বল হয়ে যাবে যদিও, তবে ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টি হবে দক্ষিণ তামিলনাড়ু এবং চেন্নাইয়ে। এর মধ্যে এলাকাগুলোতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট, বন্ধ রাখা হয়েছে বিমানবন্দর। ভয়াবহ রূপ ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের অরেঞ্জ কাউন্টিতে গেল কয়েকদিন ধরেই জ্বলছে আগুন। কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে প্রায় 50 মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে এই দাবানল। অন্যান্য বারের চেয়ে এবারের আগুনে ফসলের ক্ষতি হয়েছে বেশি। এখনো পরিমাণ নিরূপণ না করা গেলেও কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত এলাকার বেশিরভাগই ছিল বাগান এবং চাষযোগ্য জমি। দাবানলের শিকার হয়েছে প্রায় 17,000 ঘরবাড়ি, ক্ষতির মুখে পড়েছে 2 লাখের বেশি মানুষ। আজারবাইজানের যুদ্ধবিধ্বস্ত নাগোর্নো কারাবাখ অঞ্চলে শুরু হয়েছে সংস্কার কাজ। বাসিন্দাদের জন্য নিরাপদ আবাসন করতে এই কাজে সহায়তা করছে রাশিয়া। নভেম্বরে রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়ার সাথে শান্তি চুক্তির পর থেকে এই এলাকাটিতে ফিরতে শুরু করেছে বাসিন্দারা। কয়েক সপ্তাহের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলের বহু বসতবাড়ি, রাস্তাঘাট, বাণিজ্য প্রতিষ্ঠান। সব ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে এবং অঞ্চলটির অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে। রাশিয়া বলছে আগামী কয়েক দিনের মধ্যে কমপক্ষে আরও 25টি ভবন
নির্মাণ করা হবে। গোটা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় মোতায়েন রয়েছে রাশিয়ান 2000 শান্তিরক্ষী। উয়েফা নেশনস লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ইতালি, দ্বিতীয় সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে লড়বে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার সদর দপ্তরের ড্র অনুষ্ঠিত হয়েছে। নেশনস লিগের ড্র অনুষ্ঠান পরিচালনা করেন উপসাধারণ সম্পাদক জর্জো মাহেতি। আগামী বছর 6 অক্টোবর মিলানে মুখোমুখি হবে ইতালি এবং স্পেন। পরের দিন তুরিনে জুভেন্টাস স্টেডিয়ামে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়ামের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। 10 অক্টোবর মিলানে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। অস্ট্রেলিয়া ভারত টি-20 কাপের খবর এবার। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে অস্ট্রেলিয়াকে 11 রানে হারিয়েছে ভারত। সফরকারীদের করা দর্শক এরই আগে যেহেতু আপনাদেরকে জানিয়েছিলাম বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে কাতারের বিপক্ষে 5-0 গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচটি কভার করছেন আমাদের সহকর্মী মুজনেবিন তারেক। আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি তারেক আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন। ঘটনাস্থল থেকে ঘুরে এসে সরাসরি তার কাছ থেকে জানতে চাই, তারেক, এমন হার প্রত্যাশিত থাকার কথা নয়, তবু যেহেতু আপনি মাঠে রয়েছেন মাঠের খবর জানাবেন। কি বলছে সেখানকার দর্শকরা, কি পরিস্থিতি বিরাজ করছে, কিংবা আদৌ তাদের প্রত্যাশিত ছিল কিনা, মেন্টাল প্রিপারেশনটা ছিল কিনা অন্তত? টিনা, আমরা এইমাত্র ম্যাচ পরবর্তী যে সংবাদ সম্মেলন পোস্ট ম্যাচ সেটি সম্পন্ন করে এসেছে। সেখানে আমাদের কোচ জেমিটে তিনিও কিন্তু বলছেন এই ফলাফলটা আসলে কোনোভাবেই প্রত্যাশিত না, যেখানে তিনি বেশ কয়েকটি কারণকে দায়ী করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় যেটি হচ্ছে স্বল্প সময়ের প্রস্তুতি। এই ব্রিটিশ কোচের দাবি বাংলাদেশ খুব কম সময়ের জন্য প্রস্তুতি পেয়েছে, বিশেষ করে কাতারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন একটা দলের বিপক্ষে খেলার জন্য, তাদের ঘরের মাঠে খেলার জন্য প্রস্তুতির সময়টা খুবই কম ছিল। এটা কি বড় করে দায়ী করছেন কোচ। আমরা আসলে তাকে প্রশ্ন করেছিলাম তাহলে কেন তড়িঘড়ি করে এই ম্যাচটা বাংলাদেশ খেললো, তার মতামত কি ছিল। সেটির কিন্তু কোনো উত্তর জেমিডে দেননি। তিনি বলেছেন সেটার উত্তর জানতে হবে বাফুফের কাছ থেকে, মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে যেন সেই উত্তরটা জানায়। তবে তার কথায় আমরা যেটি বুঝলাম এই সময়ে এই ম্যাচটি হোক সেটার জন্য হয়তো তিনি খুব একটা প্রস্তুত ছিলেন না এবং তিনি হয়তো রাজিও ছিলেন না, যেটি আজকে সংবাদ সম্মেলন বললেন। আরেকটি বিষয় তিনি চিহ্নিত করেছেন, তিনি বলেছেন যে ফিটনেসে বড় ধরনের একটা ঘাটতি ছিল বাংলাদেশের ফুটবলারদের, যেটি প্রভাব পারফরমেন্সে পড়েছে। আর কাতার বিশ্ব এশিয়ান চ্যাম্পিয়ন, শক্তিশালী দল ঘরে মাঠে। তবে সবচেয়ে মজার পার্ট ছিল কাতারের কোচ ফেলিক্স, তিনি কিন্তু বলেছেন বাংলাদেশ সবচেয়ে বড় ভুলটা করেছে, বাংলাদেশ ঘরের মাঠে যে কৌশলে খেলেছে সেই একই কৌশল এই কাতারের মাঠেও খেলেছে, যেটা হয়তো বাংলাদেশের জন্য একটা মাইনাস পয়েন্ট ছিল। এই ম্যাচে এত বড় পরাজয়টা হয়তো এটাও একটা কারণ। তিনি কিন্তু বলেছেন যে আসলে এইখানকার কন্ডিশন, এইখানকার স্বাগতিক হিসেবে কাতারের যে সুবিধা, সেই বিবেচনায় হয়তো তিনিও আশা করেছিলেন ম্যাচটা আরেকটু জমাট হবে। তবে তার কিছুটা আফসোসও আছে, তার অনেকগুলো গোল মিস হয়েছে। বিশেষ করে আমাদের গোলরক্ষক আনিসুর রহমান জিকো তার দারুণ প্রশংসা করেছেন এই স্প্যানিশ কোচ, কাতারের যিনি কোচ ফেলিক্স, তিনি কিন্তু ব্যাপক প্রশংসা করেছেন। বলেছেন যে দিন শেষে আনিসুর রহমান জিকোর বেশ কয়েকটি আক্রমণ ঠেকে দেওয়া তার খুবই ভালো লেগেছে। আর সত্যিকার অর্থে আজকে মাঠে উপস্থিত ছিলেন যারা, তাদের অধিকাংশই ছিলেন বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি। তারাও কিন্তু তৃপ্তি যদি বলেন তাহলে হয়তো আনিসুর রহমান জিকোর দৃষ্টিনন্দন কয়েকটি সেভ, এগুলো কিন্তু হয়তো এই প্রবাসী দর্শক যারা এসেছিলেন দিন শেষে এটাই হয়তো তাদের জন্য তৃপ্তি হয়ে থাকবে। এছাড়া মোটা দাগে যদি আমি বলি, এই দলে প্রাণ ভোমরা যারা অধিনায়ক জামাল ভুঁইয়া থেকে শুরু করে তপু বর্মন, কেউই কিন্তু আসলে আজকে স্বাভাবিক ফুটবলটা খেলতে পারেননি। কাতারের সাথে কাতারের ছোট ছোট পাসে তারা যে খেলাটা খেলেছে, পুরো নিয়ন্ত্রণ নিয়ে খেলেছে। বাংলাদেশ আসলে কোনো ডিপার্টমেন্ট থেকে খুব একটা ভালো কিন্তু বাংলাদেশ খেলতে পারেনি, সেটা আমরা দেখেছি। বেশ কয়েকটি পরিবর্তনও জেমিডে করেছেন, কিন্তু কোনো পরিবর্তনেও সুফল আসেনি। দিন শেষে আনিসুর রহমান জিকো ছাড়া আসলে ওইভাবে বলার মতো। তবে ফুটবলাররা চেষ্টা করেছেন, এটাই বাস্তবতা, আমাদেরকে এটাই মেনে নিতে হবে। এশিয়ান চ্যাম্পিয়ন কাতার, হয়তো রেজাল্টটা, ব্যবধানটা একটু বেশি বড় হয়ে গেছে। তবে দিন শেষে প্রত্যাশার জায়গায় হয়তো আনিসুর রহমান জিকোই থাকবেন। তিনি তার বড় মঞ্চে যে অভিষেক, সেটাকে সত্যিকার অর্থেই যেভাবে রাঙানো দরকার সেটাই করেছেন বাংলাদেশের এই তরুণ তুর্কি গোলরক্ষক। টিনা, খুব বড় করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। নিশ্চয়ই পরবর্তীতে তারা হয়তো সময় নিয়ে আরও সেই চর্চাটা করবেন। জেমিডে যেটি বলছেন, সময়কে তিনি মূলত দায়ী করছেন, যে কারণে কোনো জায়গাতেই আপনি বললেন কোনো ডিপার্টমেন্টে উল্লেখযোগ্য কিছু পারফর্ম করতে পারেনি আমাদের ফুটবলাররা, হয়তো সেই সময়টা তারা পাবেন। আর শুভকামনা তো থাকছে এই দলের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।
সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে হাফ ম্যারাথন। এতে অংশগ্রহণ করেন সারা দেশের অন্তত 1000 দৌড়বিদ। শুক্রবার ভোর 6টায় হাফ ম্যারাথন শুরু হয়। এ সময় 21 কিলোমিটার এবং 7.5 কিলোমিটার ক্যাটাগরিতে দুটি রাউন্ড অনুষ্ঠিত হয়। সিলেট রানার্স কমিউনিটির সংগঠকরা জানান 21 কিলোমিটার হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন 4 শতাধিক দৌড়বিদ। ক্লিন ব্রিজ থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই গন্তব্যে শেষ হয় 7.5 কিলোমিটার মিনি ম্যারাথন। এতে 6 শতাধিক দৌড়বিদ অংশ নেন। দুটি ইভেন্টেই 7 থেকে 70 বছর বয়সী দৌড়বিদরা অংশগ্রহণ করার সুযোগ পান। আয়োজকরা বলেন সুস্বাস্থ্য গঠনে আগ্রহ বাড়াতে আবারও এমন আয়োজন করা হবে। উদ্বোধন হয়ে গেল থাইল্যান্ডের জনপ্রিয় কসমেটিক্স ব্র্যান্ড মন্ট্রেজার। শুক্রবার ধানমন্ডির সীমা ব্লসম এর নিচ তলায় রূপচর্চা এবং প্রসাধনীর এই নতুন ব্র্যান্ডের আউটলেটের উদ্বোধনী করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী, অভিনেত্রী মডেল সাফা কবির সহ এই পরিবারের সদস্যবৃন্দ। আরো একটা বিরতি নেব। সব খবর থেকে সঙ্গেই থাকবেন, ফিরছি। ঝালকাঠি পৌর মেয়রের স্বাক্ষর জালিয়াতি করে প্রভিডেন্ট ফান্ডের টাকা ব্যাংক থেকে উত্তোলনের অভিযোগে 22 কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুজ্জামান বাদী হয়ে গত রাতে মামলা করেন। এর আগে গেল 22 নভেম্বর অফিস সহায়ক জাহাঙ্গীর আলম মেয়রের স্বাক্ষর জাল করে ব্যাংকে টাকা তুলতে গেলে জালিয়াতি ধরা পড়ে। পরে ঘটনায় তদন্ত কমিটি গঠন করে পৌরসভা। দেখা যায় এ পর্যন্ত 121টি চেক জালিয়াতি করে প্রায় 18 লাখ টাকা উত্তোলন করা হয়েছে। 22 কর্মচারী একে অপরের যোগ সাজশে টাকা উত্তোলন করেছে বলেও তদন্তে উঠে আসে। এরপর অভিযুক্তদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তারা নিজেরা স্বাক্ষর করে এবং আমার স্বাক্ষর জাল করে এই টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছে। মারাত্মক অপরাধ করেছে। মেয়রের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করেছে। আমি মনে করি এটা ক্ষমার যোগ্য নয়। সঞ্চয়পত্রে বিনিয়োগ নিরুৎসাহিত করছে সরকার। এর অংশ হিসেবে জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগের সীমা কমানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী একক নামে 50 লাখ এবং যৌথ নামে 1 কোটি টাকার বেশি সঞ্চয়পত্র কেনা যাবে না। বর্তমানে একক নামে সর্বোচ্চ 1 কোটি 55 লাখ এবং যৌথ নামে 2 কোটি 15 লাখ টাকা বিনিয়োগ করা যায়। অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় গত 1 জুলাই থেকে সারা দেশে সঞ্চয়পত্র বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্রেতা বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, জাতীয় সঞ্চয় অধিদপ্তর কিংবা ডাকঘর, যেখান থেকেই সঞ্চয়পত্র কিনুক তার তথ্য জমা হচ্ছে নির্দিষ্ট ডেটাবেজে। কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে উঠতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে আলিফ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরা জানান কয়েকদিন আগে 24 জন মিলে কক্সবাজার ঘুরতে যান 13 বছর বয়সী আলিফ। দুপুরে হিমছড়ি ঝর্ণা দেখতে যায় তারা। পাহাড়ে ওঠার সময় সিঁড়ি থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে আলিফ। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশ বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা অসাম্প্রদায়িক বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ধর্মশিক্ষার উপরে গুরুত্ব দেন। বলেন নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মানুশীলনের মাধ্যমে সমাজের শান্তি প্রতিষ্ঠায় গীতার আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। গীতা শিক্ষা প্রচারে বৈদিক পরিষদ অনন্য ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তারা। যুক্তরাষ্ট্রের রাজপথে হঠাৎ নেমে এলো ছোট্ট একটি বিমান। বুধবার রাতের এই ঘটনায় যদিও কেউ হতাহত হয়নি। মিনেসোটা রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে এক ইঞ্জিনের বেলানকা ভাইকিং বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নেমে আসে হাইওয়েতে। এ সময় প্লেনটিতে ছিলেন 2 আরোহী। পাইলট 52 বছর বয়সী ক্রেগ গিফোর্ড। দুর্ঘটনার সময় বিমানটি ধাক্কা দেয় সামনের একটি গাড়িকে। উদ্ধার কাজ পরিচালনার জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয় হাইওয়ে। ঘটনাটি তদন্ত করছে কেন্দ্রীয় বিমান কর্তৃপক্ষ এবং জাতীয় সড়ক যোগাযোগ এবং নিরাপত্তা বোর্ড। বিশ্বের সেরা শিক্ষক হিসেবে ইউনিসেফের পুরস্কার জিতলেন ভারতের রণজিৎ সিং দেশালে। পুরস্কারের অর্থ $10 লাখ ভাগ করে নিয়েছেন 9 প্রতিযোগীর সাথে। নারী শিক্ষার প্রচার এবং করোনাকালে কুইক রেসপন্স কোভিড পদ্ধতিতে শিক্ষা প্রদানের কারণেই তাকে এই পুরস্কার দেওয়া হয়। এর ফলে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের জীবনে আমূল পরিবর্তন আনা সম্ভব হয়েছে। মহারাষ্ট্রের সোলাপুরের
জেডপি স্কুলের শিক্ষক রণজিৎকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ইউনেস্কোর অংশীদারিত্বে 2014 সালের এই পুরস্কারের সূচনা করে ভারতী ফাউন্ডেশন। নিলামে $2,56,000 বিক্রি হলো জেমস বন্ড সিরিজের প্রথম চলচ্চিত্রে ব্যবহৃত একটি পিস্তল। জুলিয়া নিলামঘর বিক্রি করে এই নিষ্ক্রিয় কিন্তু আধা স্বয়ংক্রিয় ওয়ালথার পিপি পিস্তলটি। প্রতিষ্ঠানটি জানায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন বন্ড ভক্ত কিনে নিয়েছেন এই পিস্তল। 1962 সালের রেপ্লিকা ডক্টর নো চলচ্চিত্রে ব্যবহার করেন হলিউডের প্রথম জেমস বন্ড শন কনরি। গেল 31 অক্টোবর 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন এই শিল্পী। এর আগে টপ গান সিনেমায় ব্যবহৃত টম ক্রুজের একটি হেলমেট বিক্রি হয়েছিল রেকর্ড $1,08,000। বঙ্গবন্ধু টি-20 কাপের খবর জানাবো এবার। দিনের দ্বিতীয় ম্যাচে ইয়াসির রাব্বি, মুক্তার আলীদের দুর্দান্ত পারফরমেন্সে মিনিসটার রাজশাহীকে 25 রানে হারিয়েছে বেক্সিমকো ঢাকা। 5 উইকেটে ঢাকার পর 175 রানের জবাবে রাজশাহী রানের চাকা থামে 150 রানে। আর এই জয়ে সমান 5 ম্যাচে 4 পয়েন্ট পেলেও রান গড়ে রাজশাহীকে টপকে পয়েন্ট টেবিলে 3-এ উঠে এসছে ঢাকা। দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে 48 রানে হারিয়েছে জেমকন খুলনা। টসের ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফেরেন খুলনার ওপেনার জহুরুল ইসলাম। দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েসের সাথে 90 রানের জুটি গড়ে খুলনার বড় ইনিংসের ভিত গড়েন এনামুল বিজয়ের পরিবর্তে প্রথম সুযোগ পাওয়া জাকির হোসেন। ইমরুলের 37 রান করে আউট হয়ে যায়, যদিও জাকির ফেরেন 63 রান করে। ভালো শুরু করে 14 রানের বেশি করতে পারেনি সাকিব আল হাসান। শেষ দিকে অধিনায়ক মাহমুদুল্লাহর 24 রানের খেমিওতে 6 উইকেটে 173 রান করে খুলনা। টার্গেট তাড়া করতে নেমে তামিম ইমন বরিশালকে ভালো শুরু এনে দিল, দুজনই ফিরে গেছে এবং খুলনাকে ব্রেক থ্রু দেয় শুভকত হোম। এরপর তৌহিদের 33 ছাড়া আর কেউ বড় স্কোর করতে না পারায় 48 রানে হারের লজ্জা পায় বরিশাল। ছিল যে টিমকে কন্ট্রিবিউশন করার, টিমকে ভালো স্টার্ট দেওয়ার। ফরচুনেটলি যে আমার চান্স হয়েছে আমি ক্যাচ আপ করতে পারছি। গত 4টা ম্যাচই বোলিং মোটামুটি ভালোই হয়েছিল সবার, কিন্তু আজকে একটু আমরা বোলাররা একটু ইনকনসিস্টেন্ট ছিলাম, বেশি লুজ বলের সংখ্যাটা অনেক বেশি দিয়েছি। আর ব্যাটিংয়ে আসলে একটু কলাপস করছে আনফরচুনেটলি। নিউজিল্যান্ড উইন্ডিজ টেস্ট সিরিজের খবর। কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 7 উইকেটে 519 রান করে ইনিংস ঘোষণা করেছে ব্ল্যাক ক্যাপরা। জবাবে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে 49 রান করে দিন শেষ করেছে উইন্ডিজ। হ্যামিল্টনে আগের দিনের 2 উইকেটে 243 রান নিয়ে নিউজিল্যান্ডের ইনিংস শুরু করে 97 রানে অপরাজিত থাকা কেন উইলিয়ামসন এবং রস টেইলর। ক্যারিয়ারের 22তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। তবে অন্য প্রান্তে সেনন এবং হোমার ব্যাচের পেসে থিতু হতে পারেনি রস টেইলর, হেনরি নিকোলাস এবং টম ব্লান্ডার। তবে 50 করে কাইল জেমসনকে সঙ্গ দেন উইলিয়ামসনকে। তাতেই সেঞ্চুরিকে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করেন তিনি। 412 বলে 34 আর 2 ছক্কায় 251 রানের ঝলমল ইনিংস খেলে উইলিয়ামসন। ফেরার পর 519 রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ম্যারাডোনার মৃত্যুর 1 সপ্তাহ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আবেগী স্ট্যাটাস দিয়েছেন আরেক কিংবদন্তি পেলে। দুজন 2 প্রজন্মের ফুটবলার হলেও কে সেরা সবসময় সেই তুলনা হয়ে এসছে পেলে এবং ম্যারাডোনার মধ্যে। কে সেরা, পেলে নাকি ম্যারাডোনা? এই প্রশ্ন উঠেছে প্রায় সব সময়। ম্যারাডোনা না ফেরার দেশে পাড়ি দেওয়ার পর পেলে বলছেন তুলনা না করে একে অন্যের প্রশংসা করাটাই শ্রেয় হতো। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি লিখেছেন, অনবদ্য এক ফুটবলার ম্যারাডোনা, খুব ভালোবাসি বন্ধু। উয়েফা ইউরোপা লিগের খবর এবার। গ্রুপ পর্বের 1 ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। এমিরেটসে এই দিন র্যাপিড ভিয়েনার সাথে ড্র করেই নিশ্চিত হবে পরের পর্ব। এমন সমীকরণের শুরু থেকেই দাপুটে ছিল মিকেল আর্টেতার দল। ম্যাচের 10 মিনিটে লাকাজাতের পর 18 মিনিটে পাবলো মারিয়া গোলে 2-0 এগিয়ে যায় স্বাগতিকরা। 44 মিনিটে এডওয়ার্ডের গোলে 3-0 লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। 47 মিনিটে কিটওয়াগোয়া 1 গোল শোধ করলে 66 মিনিটে স্মিথ রোয়ের গোলে 4-1 বড় ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে গানাররা। এই ছিল এখনকার সব খবরে। 24 ঘন্টা যমুনা টেলিভিশনের সঙ্গে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/Jamuna Television, YouTube/Jamuna TV BD।
এতক্ষণ যারাই সাথে ছিলেন অনেক ধন্যবাদ। আগামী রাত আবার 12টায় দেখা হবে। সে অবধি প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।